সুপ্রিয় শিক্ষার্থী, শাহাদত টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাহাদত হোসেন। আজকে আমরা আলোচনা করব তরঙ্গ ও শব্দ। এই অধ্যায়টি আমি এমনভাবে সাজিয়েছি যে ক্লাসটা দেখলে তুমি এই অধ্যায়ের সকল বেসিক সম্পর্কে জানতে পারবে, পাশাপাশি সকল বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে পারবে এবং বোর্ডের সৃজনশীল এমসিকিউ সবকিছুর সমাধান তুমি পাবে এবং এই ক্লাসগুলো দেখার পর তোমাকে আর অতিরিক্ত কোনো পড়াই পড়তে হবে না। তাহলে চলো দেখি আমরা শুরু করি। তাহলে তরঙ্গ শব্দ এই অধ্যায়টি পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে তরঙ্গ কি। আমরা যদি তরঙ্গের কথা বলি, তরঙ্গ হচ্ছে এমন একটা বিষয় যেটা ছাড়া আমাদের এই দৈনন্দিন জীবন প্রায় অচল। কারণ আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার, আর আমাদের বেঁচে থাকার জন্য যে শক্তি, সেই শক্তি আসে সূর্য থেকে। এই সূর্য থেকে আসে তাপ শক্তি, আলোক শক্তি। এখন এই তাপ শক্তি এবং আলোক শক্তি সূর্য থেকে আসে তরঙ্গ আকারে। এছাড়া এই যে আমি কথা বলতেছি, আমার কথাগুলো তোমরা শুনতেছো, আমার কথাগুলোও এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, সেটাও তরঙ্গ আকারে। এবং এই যে মোবাইলের মাধ্যমে যে শব্দটা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হচ্ছে, সেটাও হচ্ছে কি তরঙ্গ আকারে। অর্থাৎ তরঙ্গ ছাড়া আমরা যোগাযোগ করতে পারবো না, তরঙ্গ ছাড়া আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার, তাপ শক্তি, আলোক শক্তি, সেগুলো আমরা পাবো না। এই জন্য আমরা তরঙ্গের উপর নির্ভরশীল। তাহলে চলো দেখি তরঙ্গ বিষয়টা কি। তরঙ্গ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে পর্যাবৃত্ত গতি সম্পর্কে, যে পর্যাবৃত্ত গতি কি। যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয়, এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর এবং একই দিক হতে যদি অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। আবারও বলছি, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। চলো আমরা কতগুলো উদাহরণের সাহায্যে দেখে নেই এই পর্যাবৃত্ত গতি বিষয়টা আসলেও কি। দেখো, এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, যে সবগুলোই পর্যাবৃত্ত গতি। আমরা যদি দেখি, এই ঘড়ির কাঁটার গতি, সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, বৈদ্যুতিক পাখার গতি, হৃৎপিণ্ডের গতি, কম্পমান সূর্যশলাকার গতি, সরল দোলকের গতি, দোলনার গতি, এবং কোনো একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে আমরা যদি ভর ঝুলিয়ে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে তার যে গতি, এই সব গতিই হবে পর্যাবৃত্ত গতি। তাহলে এগুলো কিভাবে পর্যাবৃত্ত গতি হয়, চলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা বলছি ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি। দেখো, এই ঘড়ির কাঁটা আমরা যদি খেয়াল করি, এটা 12টার গড়ে ছিল, এই সম্পূর্ণ বৃত্তাকার পথটি ঘুরে আবার 12টার গড়ে আসলো। এটা মিনিটের কাঁটা। তাহলে দেখো, এই যে ঘড়ির মিনিটের কাঁটা, এই ঘড়ির মিনিটের কাঁটাটি প্রতি 60 মিনিট পর পর এই 12টার গড়কে এই একই পথে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার কি করবে, অতিক্রম করবে। তাহলে আমরা পর্যাবৃত্ত গতির সংজ্ঞায় বলছি যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যেটির গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে বারবার অতিক্রম করে। তাহলে দেখো, এই যে ঘড়ির কাঁটার গতি, আমরা যদি ঘন্টার কাঁটার কথাও বলি, ধরো এটা 3টার গড়ে আছে, তাহলে আমরা যেটা দেখব যে প্রতি 12 ঘন্টা পর পর এই ঘন্টার কাঁটাটি 3টার গড়কে বারবার একই দিক থেকে একই পথে বারবার অতিক্রম করবে। তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করছে, সুতরাং ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি। এছাড়া দেখো, আমরা যদি যে কোনো একটা স্প্রিং এর, যে একটা স্প্রিং উপরে ধীর অবলম্বনের সাথে আটকানো আছে, এর মুক্ত প্রান্তে আমরা একটা ভর ঝুলিয়ে টান দিয়ে ছেড়ে দিলাম। তাহলে আমরা যদি ভর ঝুলিয়ে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে আমরা দেখব, দেখো এই যে স্প্রিংটি, আমরা সাপোজ ধরো এখানে এই একটি বিন্দুর নাম দিলাম এ বিন্দু। তাহলে দেখো, এই স্প্রিংটি কি করবে, ধরো এই এ বিন্দু থেকে সে যাত্রা শুরু করলো,
এ পর্যন্ত আসলো, আবার এখানে ফিরে আসলো। তাহলে ধরো যাওয়া এবং আসার জন্য সময় লাগলো হচ্ছে, যে আসার জন্য হচ্ছে 2 সেকেন্ড, আবার এই ফিরে যাওয়ার জন্য হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা কি দেখব, এই স্প্রিং এর এই প্রান্তটি এ বিন্দুকে প্রতি 4 সেকেন্ড পর পর এই দিক থেকে বারবার কি করবে, অতিক্রম করবে। এই যে দেখো, যে একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর একই পথে বারবার অতিক্রম করবে। তাহলে এই যে স্প্রিং এর মুক্ত প্রান্তে ভর ঝুলিয়ে ছেড়ে দিলে তার যে গতি, এই গতিটাকেও আমরা বলতে পারি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এছাড়া দেখো, এখানে একটি সরল দোলক আছে। সরল দোলক কি আমরা পরে চিনবো, এই অধ্যায়ে জানবো। এই সরল দোলকের ক্ষেত্রে আমরা যদি এটাকে টান দিয়ে ছেড়ে দিই, ধরো আমরা যে বিন্দু থেকে ছাড়ছি, আমরা ধরো এইখানে একটি বিন্দুর নাম দিলাম এ বিন্দু। তাহলে আমরা যেটি দেখব, এটা ধরো এখান থেকে এই পর্যন্ত গেল, যাওয়ার জন্য লাগছে সাপোজ ধরে নাও 2 সেকেন্ড, আবার এইখান থেকে এই পর্যন্ত আসলো, তার জন্য লাগলো 2 সেকেন্ড। তাহলে প্রতি 60 সেকেন্ড পর পর সে এ বিন্দুকে বারবার এই একই পথে একই দিক থেকে বারবার কি করবে, অতিক্রম করবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে। তাহলে এই যে সরল দোলকের গতিও হচ্ছে কি গতি, পর্যায়বৃত্ত গতি। আমি আবারও বলছি, এই সরল দোলকটি কি করবে, যে দিক থেকে এদিকে যাবে 2 সেকেন্ড, আবার আসবে 2 সেকেন্ড। তাহলে দেখো, প্রতি 4 সেকেন্ড পর পর সে এই বিন্দুকে বারবার এদিক থেকেই কি করবে, অতিক্রম করবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে। তাহলে এর গতিটাও হচ্ছে কি গতি, পর্যায়বৃত্ত গতি। এরকম আছে হচ্ছে সুর শলাকা, যেটা দেখো শব্দ উৎপন্ন করার জন্য পদার্থবিজ্ঞানী বিভিন্ন শব্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সুর শলাকা বা টিউনিং ফর্ক। এই সুর শলাকায় আমরা যদি আঘাত করি, তাহলেও দেখা যাবে এটার একটা গতির সৃষ্টি হয়। এখন এর যে গতিটা দেখো, এই প্রান্তগুলো খেয়াল করো, একবার এদিকে যাচ্ছে এবং একবার এদিকে আসছে। ধরো আমরা এখানে একটা বিন্দুর নাম দিব, যে এখানে একটা বিন্দু এ বিন্দু। তাহলে দেখো, এ বিন্দু থেকে সেদিকে যাচ্ছে আবার আসছে। তাহলে এ বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর বারবার একই পথে সেই দিক থেকে কি করবে, অতিক্রম করবে। তাহলে এর গতিও হচ্ছে কি গতি, পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা যেটা দেখলাম, যে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয়, এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে সেই গতিকে বলা হয় কি, পর্যায়বৃত্ত গতি। তাহলে কি, ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি। ধরো এখানে ঘড়ির সেকেন্ডের কাঁটা আছে। এখন এই ঘড়ির সেকেন্ডের কাঁটা কি করবে, যে প্রতি 1 মিনিট পর পর সেদিক, এই 12টার ঘরকে একই বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার কি করবে, অতিক্রম করবে। তাহলে এর গতিও হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবং এই ক্ষেত্রে হচ্ছে দেখো, আমরা যদি ঘড়ির কাঁটার কথা বলি, এই সেকেন্ডের কাঁটা প্রতি 1 মিনিট পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে এই একই দিক থেকে বারবার কি করতেছে, অতিক্রম করতেছে। আর এরকম পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই বিন্দু পর্যন্ত যদি আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে একটি পূর্ণ পর্যায়। আবারও বলছি, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যে বিন্দু থেকে চলা শুরু করবে সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই পর্যন্তই যদি আসে, তাহলে সেটাকে বলা হবে একটি পূর্ণ পর্যায়। যেমন দেখো, যদি আমরা বলতাম যে সেকেন্ডের কাঁটাটি ধরে নাও যেটা 3টার ঘরে ছিল, তাহলে আমরা দেখব প্রতি 1 মিনিট পর পর সে 3টার ঘরকে বারবার একই দিক থেকে বারবার অতিক্রম করতেছে। তাহলে এই যে 3টার ঘর থেকে শুরু করলে আবার যদি 3টার ঘর পর্যন্ত আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে একটি পূর্ণ পর্যায়। আর পর্যায়বৃত্ত গতিসম্পন্ন এরকম কোনো বস্তুর একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে, সেই সময়টাকে বলা হয় হচ্ছে পর্যায় কাল। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময়কে বলা হয় কি, পর্যায়কাল। তাহলে আমরা যদি বলি ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত,
অর্থাৎ সেকেন্ডের কাটার একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে কত সময় লাগে। তাহলে সেকেন্ডের কাটা 12টার ঘর থেকে শুরু করে আবার 12টার পর্যন্ত যদি আসে তাহলে সে সময় নেবে কত, 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। তাহলে সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 1 মিনিট। কিন্তু যদি আমরা মিনিটের কাটার কথা বলি, মিনিটের কাটা প্রতি 60 মিনিট পর পর একটা নির্দিষ্ট ঘরকে বারবার একই দিক থেকে অতিক্রম করে। তাহলে মিনিটের কাটার পর্যায়কাল হচ্ছে কত, 60 মিনিট। আর যদি আমরা ঘন্টার কাটার কথা বলি, ঘন্টার কাটা যদি এই 12টার ঘরে থাকে তাহলে এই সম্পূর্ণ পথ ঘুরে আবার 12টা পর্যন্ত আসতে সময় নেবে 12 ঘন্টা, অর্থাৎ ঘন্টার কাটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। তাহলে এই হচ্ছে আমাদের পর্যায়কাল। ঠিক সেম দেখো, আমরা বলছিলাম সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা পিস্টন আছে। এই যে পিস্টন, এই সিলিন্ডারের পিস্টন হচ্ছে এরকম একবার নিচে নামে আবার হচ্ছে উপরে ওঠে। তাহলে আমরা ধরো এখানে একটি বিন্দুর নাম দিলাম এ বিন্দু। তাহলে এই পিস্টন করবে কি, এ থেকে ধরো এই পর্যন্ত আসলো, আমরা এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত আসলো, আসার জন্য সময় লাগলো সাপোজ হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা যেটা দেখব, পরবর্তী 3 সেকেন্ডে সে আবার এ বিন্দুতে যাবে। তাহলে এই যে ফিরে যাওয়ার জন্য আবার সময় লাগলো হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এটি 3 সেকেন্ডে আসলো, আবার 3 সেকেন্ড এই পর্যন্ত গেল। তাহলে এই যে আসা এবং যাওয়া, এই জন্য টোটাল সময় লাগছে হচ্ছে 6 সেকেন্ড। আর আমরা বলছি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর যে বিন্দু থেকে চলা শুরু করবে সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই বিন্দু পর্যন্ত যদি আসে তাহলে সেটাকে বলা হবে একটি কি, পূর্ণ পর্যায়। তাহলে এই যে পিস্টনটা এ থেকে চলা শুরু করে বি পর্যন্ত আসে আবার যদি এ পর্যন্ত আসে, তাহলে যে বিন্দু থেকে চলা শুরু করছিল সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই পর্যন্ত যদি যায় তাহলে সেটা হবে পিস্টনের একটি কি, পূর্ণ পর্যায়। আর এই পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগবে সেটাকে আমরা বলবো পিস্টনের কি, পর্যায়কাল। তাহলে পিস্টনের পর্যায়কাল কত, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে পিস্টনের পর্যায়কাল হচ্ছে 6 সেকেন্ড। এখন এক এক পিস্টনের ক্ষেত্রে এটি এক এক রকম হবে। এখানে আমি যেটি দেখাইলাম, এই পিস্টনের পর্যায়কাল হবে কত সেকেন্ড, 6 সেকেন্ড। এরপর হচ্ছে যে স্প্রিং এর মুক্ত প্রান্তে আমরা যদি ভর ঝুলিয়ে ছেড়ে দেই তাহলে আমরা এটা দেখবো, এর হচ্ছে এরকম, যেটা একবার যে অবস্থান থেকে একবার নিচে নামবে আর একবার উপরে উঠবে। তাহলে এর গতি হচ্ছে কি গতি, পর্যায়বৃত্ত গতি। তাহলে এটাও একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে। তাহলে এরও একটা কি আছে, পর্যায়কাল আছে। এর পর্যায়কাল কত সেটা আমরা একটু পরে বের করা শিখবো, এই জন্য এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। এরপর হচ্ছে সরল দোলক। এই সরল দোলক বা পেন্ডুলাম, এটাকে আমরা যদি যেভাবে দেখছিলাম টান দিয়ে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা ধরো এই পর্যন্ত গেল। ধরো এখানে আমরা একটা বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এইখান থেকে এই পর্যন্ত গেল, সাপোজ ধরো যাওয়ার জন্য সময় লাগলো 1 সেকেন্ড। আবার এইখান থেকে এই পর্যন্ত ফিরে আসলো, তার জন্য সময় লাগলো আরো হচ্ছে 1 সেকেন্ড। তাহলে দেখো যে এ বিন্দু থেকে চলা শুরু করছিল সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দু পর্যন্ত আসলো, তাহলে এটা হবে একটি পূর্ণ পর্যায়। আর এই পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগবে সেই সময়টাকেই আমরা বলবো তার কি, পর্যায়কাল বা দোলনকাল। এই সরল দোলকের ক্ষেত্রে তার পর্যায়কালটাকে বলা হয় কি, দোলনকাল। তাহলে এই যে সরল দোলকের দোলনকাল কত হবে, যাওয়ার জন্য 1 সেকেন্ড, আসার জন্য 1 সেকেন্ড। তাহলে যাওয়া আসা মিলে হচ্ছে, অর্থাৎ এই বিন্দু থেকে চলা শুরু করছিল, এই সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দু পর্যন্ত আসতে তার সময় লাগতেছে 2 সেকেন্ড। তাহলে এই সরল দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এই কম্পমান সৌরশলাকার গতি, ওই যে একটু আগে যেটা দেখাইলাম, এই কম্পমান সৌরশলাকাও দেখো যে এটা আমরা দেখছিলাম আঘাতের কারণে একবার এদিকে আসতেছে আবার এদিকে যাচ্ছে। তাহলে এই যে সাম্যাবস্থান থেকে দেখো, ধরো এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু। তাহলে সে এখান থেকে ধরো এই বিন্দু থেকে চলা শুরু করলো, বি বিন্দু পর্যন্ত গেল, আবার এ পর্যন্ত আসলো। যাওয়ার জন্য ধরো লাগলো হচ্ছে 2 সেকেন্ড, আবার আসার জন্য লাগলো 2 সেকেন্ড। তাহলে আমরা দেখবো প্রতি 4 সেকেন্ড পর পর সেই বিন্দুকে বারবার একই দিক থেকে
অতিক্রম করে। তাহলে এই যে এ সম্পূর্ণ পর্যায়ে সম্পন্ন করতে এ থেকে বিতে গিয়ে আবার এই পর্যন্ত আসতে সময় লাগবে 4 সেকেন্ড। আর এই 4 সেকেন্ড হবে তাহলে তার কি পর্যায়কাল। একই রকম দোলনার গতি, ওই সরল দোলকের গতি যেরকম দোলনার গতিটা হবে। আমরা যদি এটাকে একটা দোলনার মতো চিন্তা করি, দোলনাকে টান দিয়ে ছেড়ে দিলে একবার যাবে আরেকবার আসবে, তাহলে সেই গতিটাও হবে পর্যায়বৃত্ত গতি। তাহলে ঘড়ির কাঁটার গতি, সিলিন্ডার পিস্টনের গতি, দোলনার গতি, সরল দোলকের গতি, কম্পমান সূর্যশলাকার গতি, স্প্রিং এর মুক্ত প্রান্তে ভর ঝিলিয়ে ছেড়ে দিলে তার গতি, এই সবগুলো গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আর পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। এটা অলরেডি আমি আগেই বলে ফেলেছি যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে, একটা পর্যায় কোনটা, যে বিন্দু থেকে চলা শুরু করবে সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই বিন্দু পর্যন্ত যদি আসে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে একটি পূর্ণ পর্যায়। আর এই পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে আমরা বলি পর্যায়। এখন দেখো এই সবগুলো গতিই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কিন্তু আমরা যদি ঘড়ির ক্ষেত্রে দেখি, এই যে ঘড়ির কাঁটা এখান থেকে এই পর্যন্ত আসলো, তার জন্য এই সেকেন্ডের কাঁটা যদি হয় তাহলে সেটা হবে 60 সেকেন্ড। দেখো এই 60 সেকেন্ড সময় ব্যাপী সে এই দিক থেকে এদিকে আসতেছে, তার মানে সে বারবার একই পথে একই দিকে চলছে। কিন্তু যদি আমরা সিলিন্ডারের ক্ষেত্রে দেখি, এটা আমরা এরকম দেখছিলাম, ধরো এ থেকে এই বি পর্যন্ত আসলো, আবার বি থেকে এতে যাচ্ছে, তাহলে যে আসার জন্য লাগলো হচ্ছে 2 সেকেন্ড, আবার ফিরে যাওয়ার জন্য লাগলো হচ্ছে 2 সেকেন্ড। এখন দেখো এর যে পর্যায়কাল, তাহলে সেই পর্যায়কালটা হবে কত, 4 সেকেন্ড। এখন এই 4 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড সময় সে চলছে নিচ দিকে, আর বাকি 2 সেকেন্ড চলছে উপরের দিকে। তার মানে প্রথম 2 সেকেন্ড সময় বা পর্যায়কালের অর্ধেক সময় যেই দিকে চলছে, বাকি অর্ধেক সময়টা ঠিক তার কোন দিকে, বিপরীত দিকে চলে। এই যে আমরা যদি দোলনাতে টান দিয়ে ছেড়ে দেই, আমরা যদি একটা দোলনায় ঝুলতেছে এটাকে টান দিয়ে যদি ছেড়ে দিই, তাহলে আমরা দেখব ধরো এই দোলনা থেকে সে একবার এদিকে গেল, আমরা ধরো এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এ থেকে বি পর্যন্ত গেল, যাওয়ার জন্য ধরো লাগলো হচ্ছে 5 সেকেন্ড, আবার বি থেকে এই পর্যন্ত আসলো, তার জন্য লাগলো 5 সেকেন্ড। তাহলে আমরা দেখব প্রতি 10 সেকেন্ড পর পর এই দোলনাটা এই বিন্দুকে বারবার এই দিক থেকে অতিক্রম করতেছে। তাহলে দেখো এর পর্যায়কাল হবে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মাঝে 5 সেকেন্ড সময় চলছে সে একদিকে, আর বাকি 5 সেকেন্ড সময় চলছে তার কোন দিকে, বিপরীত দিকে। সরল দোলকের ক্ষেত্রে সেম ঘটনা ছিল, টান দিয়ে ছেড়ে দিলে এদিক থেকে এদিকে যায়, আবার এদিকে আসে, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় চলে একদিকে আর বাকি অর্ধেক সময় চলে আরেকদিকে। কম্পমান সূর্যশলাকার ক্ষেত্রেও সেম এরকম কম্পিত হতে থাকে, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় চলে একদিকে আর বাকি অর্ধেক সময় চলে তার বিপরীত দিকে। আর পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় যদি ঠিক তার বিপরীত দিকে চলে তাহলে তার গতিকে বলা হয় স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে বলা হবে স্পন্দন গতি। তাহলে যে এখানে যে পর্যায়বৃত্ত গতিগুলো আছে এর মধ্যে দেখো কোনগুলো স্পন্দন গতি। ঘড়ির কাঁটার গতি এটা কি স্পন্দন গতি? না, কারণ সে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে না, সে পর্যায়কালের সম্পূর্ণ সময়টাই একই দিকে চলে। কিন্তু দেখো সিলিন্ডারের পিস্টন পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় চলে তার বিপরীত দিকে। তাহলে যে সিলিন্ডারের যে পিস্টনের গতি এটা হচ্ছে কেমন গতি? স্পন্দন গতি। তাহলে এটা স্পন্দন গতি না, কিন্তু এটা কি গতি? পর্যায়বৃত্ত গতি। এটা এই সবগুলোই পর্যায়বৃত্ত গতি। আবার এটা হচ্ছে স্পন্দন গতি, এটাও স্পন্দন গতি, কারণ পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। এটাও একই ঘটনা, এটাও একই ঘটনা। স্প্রিংয়ের মুক্ত প্রান্তে ভর ঝুলিয়ে ছেড়ে দিলে এটা একবার নিচে নামে আরেকবার উপরে ওঠে, ধরো একবার নামার জন্য যে সময়, ওঠার জন্য একই সময়, তাহলে এটাও হচ্ছে কি গতি? স্পন্দন গতি। তাহলে এইখানে দেখো এই ঘড়ির কাঁটার গতি ব্যতীত আর বাকি সকল গতি হচ্ছে স্পন্দন গতি। তাহলে এই স্পন্দন গতিগুলো আবার সবই কি? পর্যায়বৃত্ত গতি। তার মানে
হচ্ছে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কি না, স্পন্দন গতি না। কারণ স্পন্দন গতি হইতে গেলে তার পর্যায়কালের অর্ধেক সময় চলতে হবে একদিকে, আর বাকি অর্ধেক সময় চলতে হবে ঠিক তার বিপরীত দিকে। এখানে বলা হচ্ছে দেখো যে কম্পমান সুরশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি। সুরশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি, এটি কী করো, ব্যাখ্যা করো, যেটি ময়মনসিংহ বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন। তাহলে সুরশলাকার ক্ষেত্রে আমরা একটু আগে কি দেখছি, আমরা আরেকটু যদি দেখি, এই দেখো সুরশলাকা, এটা আমরা যদি এখানে কোনো একটা বিন্দুর নাম দিই, ধরো এখানে একটা বিন্দুর নাম দিলাম এ বিন্দু, সেই এ থেকে ধরো এই বি পর্যন্ত আসলো, তাহলে এই যে এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে এতে আসছে, তাহলে দেখো এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে এতে আসছে। সাপোজ ধরো যাওয়ার জন্য লাগলো 1 সেকেন্ড, আবার ফিরে আসার জন্য লাগলো 1 সেকেন্ড। তাহলে আমরা দেখব এ বিন্দুকে সে প্রতি 2 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে এটা কি পর্যায়বৃত্ত গতি। কিন্তু পর্যায়কালের অর্ধেক সময় চলে সে একদিকে, আর বাকি অর্ধেক সময় চলে তার কোন দিকে, বিপরীত দিকে। তাহলে কম্পমান সুরশলাকার গতি পর্যায়বৃত্ত গতি, আবার এটা হচ্ছে স্পন্দন গতি। কারণ কম্পমান সুরশলাকার ক্ষেত্রে এটা পর্যায়কালের অর্ধেক সময় চলে একদিকে, আর বাকি অর্ধেক সময় চলে ঠিক তার বিপরীত দিকে, এই জন্য এটা হচ্ছে একটা স্পন্দন গতি। দোলনার গতি সেম একই ঘটনা। আমরা যদি দোলনার ক্ষেত্রে দেখি, ধরো এখানে একটি দোলনা আছে, এখন এই দোলনাকে আমরা যদি টান দিয়ে ছেড়ে দিই, ধরো এইখান থেকে এই পর্যন্ত আসলো দোলনাটা, তাহলে আসলে আমরা এই বিন্দুর নাম দিলাম এ, তাহলে দেখা যাবে যে দোলনাটা এ থেকে ধরো বিতে গেল, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য ধরো সময় লাগলো 5 সেকেন্ড, তাহলে আবার পরবর্তী 5 সেকেন্ডে সে বি থেকে এতে ফিরে আসবে। তাহলে আমরা দেখব এ থেকে শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এ পর্যন্ত আসতে তার সময় লাগতেছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মাঝে 5 সেকেন্ড সময় চলছে সে একদিকে, আর বাকি 5 সেকেন্ড সময় চলছে ঠিক তার বিপরীত দিকে। তাহলে এই যে দোলনার গতি, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, আর বাকি অর্ধেক সময় চলে তার কোন দিকে, বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি দোলনার গতিও হচ্ছে স্পন্দন গতি। এরপর হচ্ছে সরল স্পন্দন গতি। দেখো এই যে এখানে যে গতিগুলো আছে, এই গতিগুলোকে আমরা বলতে পারি সরল স্পন্দন গতি। এখন সরল স্পন্দন গতি কি সেটা আগে আমাদের জানতে হবে। আর সরল স্পন্দন গতি সম্পর্কে জানতে চাইলে প্রথমে আমাদের হুকের গতি সম্পর্কে সরল স্পন্দন গতি সম্পর্কে জানতে হলে আমাদের হুকের সূত্র সম্পর্কে জানতে হবে। যেই গতিশীল বস্তুগুলোর গতি হুকের সূত্র মেনে চলে, তাহলে আমরা তাদেরকে বলতে পারবো তারা হচ্ছে সরল স্পন্দন গতি। তাহলে চলো আমরা দেখে নিই হুকের সূত্রটা কি। এখানে দেখো একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই লালটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আমি যে বলটা স্প্রিংয়ের উপর প্রয়োগ করব, এই নীল কালারটা হবে স্প্রিংয়ের বল, এবং দেখো এইখানে আমরা যদি দেখি এই স্প্রিংটি এখন তার সাম্য অবস্থানে আছে। কোন অবস্থানে? সাম্য অবস্থানে। অর্থাৎ তুমি যদি এমনিতে কোনো একটি ধীর অবলম্বনের সাথে, ধরো এখানে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে তুমি একটি স্প্রিংকে রেখে দিছো, ধরো এরকম একটা স্প্রিং রাখা আছে, তাহলে স্প্রিংয়ের উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্প্রিংটা ধরো এইভাবে স্থির থাকবে, তাহলে এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্য অবস্থান। ঠিক সেম এই যে দাগটা আছে, এই দাগ বরাবর এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্য অবস্থান। এখন যদি আমি এই স্প্রিংটির উপর বল প্রয়োগ করি, তাহলে দেখো আমি এই স্প্রিংটাকে বল প্রয়োগ করে এদিকে টানবো। আমি যখন এদিকে টানতেছি, দেখো এই লালটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স বা আমার প্রযুক্ত বল, আর এই স্প্রিংয়ের মধ্যে দেখো একটা বাধাদানকারী বলের সৃষ্টি হয়েছে, এবং এই স্প্রিংয়ের বাধাদানকারী বলটা আমার প্রযুক্ত বলের সমান। অর্থাৎ আমি যখন হাতে ধরে বা কোনোভাবে একটা স্প্রিংকে যদি টানে প্রসারিত করতে চাই, তাহলে দেখবা স্প্রিংটাও আমার হাতকে কী করতেছে, টানতেছে। তার মানে আমরা যখন স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করি, স্প্রিংও ভিতরে একটা বাধাদানকারী বলের সৃষ্টি করে। তাহলে এই যে দেখো আমি স্প্রিংটাকে টানতেছি এদিকে, আর স্প্রিংয়ের মধ্যে একটা বাধাদানকারী বলের কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এবং দেখো আমি এই আমার প্রযুক্ত বল যত বাড়াইতেছি, এই বাধাদানকারী বলটাও ততই কী হইতেছে, বাড়তেছে। এবং এইখানে দেখো আমি যখন স্প্রিংটাকে
তার সাম্য অবস্থানে রাখবো তখন আমার প্রযুক্ত বল শূন্য, তার সরণও শূন্য। আমি এই স্প্রিংয়ের এই মুক্ত প্রান্তে সরণ বাড়াইতেছি, বলটাও আস্তে আস্তে কী হইতেছে, বাড়তেছে। তাহলে এই বাধাদানকারী বলটাও বাড়তেছে। তাহলে এই স্প্রিংয়ের মধ্যে যে বাধাদানকারী বলটা, এই বলটা হচ্ছে তার সরণের সমানুপাতিক। আবার দেখো, আমি যদি এই সাম্য অবস্থান থেকে স্প্রিংটাকে এভাবে সংকুচিত করতে থাকি, তাহলেও স্প্রিংয়ের মধ্যে একটা বাধাদানকারী বলের তৈরি হয়, এবং এই বাধাদানকারী বলটাও দেখো এই মুক্ত প্রান্তে সরণের সমানুপাতিক। অর্থাৎ সরণ যত বেশি হয়, এই বাধাদানকারী বলটাও তত কী হয়, বেশি হয়। তাহলে আমরা দেখলাম এই স্প্রিংকে যদি আমরা কি করি, সংকুচিত অথবা প্রসারিত করি, তাহলে স্প্রিংয়ের মধ্যে একটা বাধাদানকারী বলের কি হয়, সৃষ্টি হয়। এইটুকু বুঝতে পারছো? আমরা যদি স্প্রিংয়ের মধ্যে একটা বল প্রয়োগ করে তাকে সংকুচিত বা প্রসারিত করি, তাহলে স্প্রিংয়ের মধ্যে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি, এই একই পরিমাণ একটা বাধাদানকারী বলের কি হয়, তৈরি হয়। এই আমাদের প্রযুক্ত বলটাকে অপসারণ করলে ওই বাধাদানকারী বল তাকে ঠেলে তার কোন অবস্থায় নিয়ে যায়, পূর্বের অবস্থায় নিয়ে যায়। যেমন দেখো, আমরা যদি এই স্প্রিংটার ক্ষেত্রে দেখি, এই যে স্প্রিংয়ের এটা হচ্ছে তার সাম্য অবস্থান। এখন এই সাম্য অবস্থানে আমি যদি এই স্প্রিংয়ের উপর একটা ভর জোরে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে দেখো এই যে আমি যখন টান দিয়ে ছাড়তেছি, আচ্ছা তার আগে দেখো আমরা একটু এই যে স্প্রিংয়ের উপর দেখো, আমি যখন এই স্প্রিংটা এখন সাম্য অবস্থায় আছে, এটাকে আমি যখন টান দিতেছি, দেখো স্প্রিংয়ের ভিতরে আমি টান দিয়েছি নিচের দিকে, স্প্রিংয়ের ভিতরে একটা বাধাদানকারী বলের কি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে এটা নিচে নামতেছে, দেখো সরণ যত বাড়তেছে এই বাধাদানকারী বলটাও তত বাড়তেছিল। আর এই সরণটা দেখো স্প্রিংয়ের মুক্ত প্রান্তে সরণটা কমতেছে, আর এই বাধাদানকারী বলটাও আস্তে আস্তে কী হইতেছে, কমতেছে। এবং এই দিকে আবার যখন সরণ হইতেছে, বাধাদানকারী বলটা বাড়তেছে। তাহলে এটা যদি আমরা বলি স্প্রিংয়ের সাম্য অবস্থান, তাহলে সাম্য অবস্থান থেকে আমরা দেখো সরণ হইতেছে নিচের দিকে, বাধাদানকারী বলটা ঠিক তার কোন দিকে, বিপরীত দিকে। আবার আমরা যদি সাম্য অবস্থানে নিয়ে যাই, সাম্য অবস্থান থেকে উপরের দিকে যাইতেছে, তখন ওই বাধাদানকারী বলটা কোন দিকে, নিচের দিকে। আর এই বাধাদানকারী বলের কারণে এই স্প্রিং যখন এরকমভাবে ওঠানামা করতে থাকবে, এই যে যেহেতু স্প্রিংয়ের ভিতর একটা বল কাজ করবে, এই জন্য স্প্রিংটা ত্বরণ নিয়ে চলাফেরা করবে, অর্থাৎ তার বেগের কি হবে, পরিবর্তন হবে। এবং দেখো এই বাধাদানকারী বলটা সবসময় কোন দিকে, স্প্রিংটার সাম্য অবস্থানের দিকে। তাহলে ত্বরণের দিকটাও হবে সর্বদা কোন দিকে, সাম্য অবস্থানের দিকে। এবং দেখো এই ত্বরণের মানটা সবসময় সমান থাকবে কিনা। আমরা যেটা জানি, বল ত্বরণের সমানুপাতিক। আবার দেখো এইখানে যে বলটা আছে, এই বলটা হচ্ছে আবার সরণের সমানুপাতিক। এই বলটা হচ্ছে কার সমানুপাতিক, সরণের সমানুপাতিক। কিন্তু এই বলটা হচ্ছে আবার বাধাদানকারী বল। এবং দেখো সরণ যেদিকে, বলটা তার কোন দিকে, বিপরীত দিকে। এখানেও আমরা মাইনাস চিহ্ন দিতে পারি, অথবা আমরা লিখতে পারি এফ সমানুপাতিক মাইনাস এক্স। তাহলে বল হচ্ছে সরণের সমানুপাতিক, এবং এই বলটা সবসময় কোন দিকে, সাম্য অবস্থানের দিকে। আর বল যদি সাম্য অবস্থানের দিকে হয়, তাহলে দেখো বল সরণের সমানুপাতিক, আবার বল হচ্ছে কার সমানুপাতিক, ত্বরণের সমানুপাতিক। তাহলে এইখান থেকে দেখো এই বিজ্ঞানী হুক যেটা বলেন, যে কোনো একটা গতিশীল বস্তুর ত্বরণ যদি হয় সরণের সমানুপাতিক, তাহলে বল যেহেতু সরণের সমানুপাতিক, আবার বল ত্বরণের সমানুপাতিক, তাহলে ওই হিসাবে বলা যায় ত্বরণ হচ্ছে বলের কি, সমানুপাতিক, ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ যেই দিকে, সরণ যদি তার কোন দিকে হয়, বিপরীত দিকে হয়, তাহলে সেটা সেই ক্ষেত্রে সেই বস্তুর গতিকে আমরা বলতে পারি এটা হচ্ছে হুকের সূত্র কী করে মেনে চলে। তাহলে হুকের সূত্র হচ্ছে যে কোনো বস্তুর ত্বরণ সরণের সমানুপাতিক এবং তার বিপরীতমুখী। তাহলে দেখো এই যে স্প্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এবং দেখো এই ত্বরণটা আমরা যদি যে এখানে দেখি একটা সাম্য অবস্থান যদি চিন্তা করি, এই বলটা সবসময় কোন দিকে, দেখো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে, তাহলে ত্বরণের দিকটাও হবে সবসময় এই নির্দিষ্ট বিন্দুর দিকে। আর এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে আসলে তার সাম্য অবস্থান অভিমুখী। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। আর এই যে গতি বা এই যে বস্তুটা চলতেছে, এই বস্তুটা হচ্ছে হুকের সূত্র মেনে চলছে।
আর হুকের সূত্র যদি মেনে চলে তাহলে আমরা স্প্রিং এর ক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে হুকের সূত্র কি করে মেনে চলে। তাহলে হুকের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আবার আমরা কি জানি বল হচ্ছে ত্বরণের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এবং এখান থেকে দেখো এফ এই সমানুপাতিকের পরিবর্তে সমান চিহ্ন দিলে আমাদের একটি ধ্রুবক দিতে হবে ইন্টু হচ্ছে -x, তাহলে এফ ইকুয়াল টু -kx, যেখানে k হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। তাহলে দেখো আমরা যেটা দেখলাম এই যে স্প্রিংয়ের মুক্ত প্রান্তে যদি ভর ঝুলিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে এই স্প্রিংয়ের যে গতিটা এটা হুকের সূত্র কি করে মেনে চলে। তাহলে হুকের সূত্র মেনে চলা মানে হচ্ছে স্প্রিংয়ের মধ্যে যে বাধাদানকারী বলটা তৈরি হয় এই বলটা হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এই ক্ষেত্রে দেখো এফ সমান সমান আমরা কি লিখতে পারবো ধ্রুবক ইন্টু -x, এফ ইকুয়াল হচ্ছে kx। এই যে কে এই কে কে বলা হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। এই কে এর পরিচয় হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। তাহলে দেখো স্প্রিং বল ধ্রুবক যদি আমরা আবার লিখি কে সমান সমান -f/x, যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে আমরা হিসাব নিকাশ করে কে সমান কি লিখতে পারি -f/x। এই -f দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বাধাদানকারী বল। দেখো আমরা স্প্রিংটাকে যেদিকে নিতে যাই তার ভিতরে একটা বাধাদানকারী বলের কি হয় সৃষ্টি হয়। এই বাধাদানকারী বল বাই হচ্ছে সরণ এর যে অনুপাত এই অনুপাতকেই বলা হয় কি স্প্রিং বল ধ্রুবক। এখন এই স্প্রিং বল ধ্রুবক দ্বারা আসলে বোঝায় কি তার আগে দেখো আমরা তার এককটা একটু জেনে নেই। বলের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে স্প্রিং বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। আমরা একটু দেখব এই স্প্রিং বল ধ্রুবক বলতে আসলেও কি বোঝায়। দেখো ধরো এখানে একটি স্প্রিং আছে, এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যাবস্থা। তুমি এই স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে বল প্রয়োগ করে ধরো এক্স পরিমাণ সরণ ঘটাইলা। এই যে এক্স পরিমাণ সরণ ঘটাইলে তোমার এখানে একটা বল দিতে হবে আর তোমার বলের বিপরীতে একটা বাধাদানকারী বলের কি হবে সৃষ্টি হবে। আমরা ধরলাম এক্স পরিমাণ সরণ ঘটাইলে এখানে বাধাদানকারী বল সৃষ্টি হয় কত পরিমাণ এফ পরিমাণ। তাহলে এই এফটা হবে কোন দিকে নিচের দিকে, সরণটা নিচের দিকে হয়েছে, এফটা হবে উপরের দিকে। তাহলে এই বাধাদানকারী বল, তাহলে এক্স পরিমাণ সরণ ঘটাইলে বাধাদানকারী বল সৃষ্টি হয় কত পরিমাণ এফ পরিমাণ। আমরা যদি এটাকে সংখ্যায় বলি সাপোজ ধরে নাও যে আমরা এখানে এক্স মানে হচ্ছে 5 মিটার, আমরা 5 মিটার সরণ ঘটাইছি আর তাতে বাধাদানকারী বল সৃষ্টি হয়েছে 10 নিউটন। তাহলে দেখো আমরা এরকম বলতে পারি না যে 5 মিটার প্রসারণ ঘটালে বাধাদানকারী বল সৃষ্টি হয় 10 নিউটন। আমরা যদি স্প্রিংটার 5 মিটার প্রসারণ ঘটাই তাহলে বাধাদানকারী বল সৃষ্টি হবে কত 10 নিউটন। তাহলে এখন যদি আমি বলি এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংয়ের যদি আমি 1 মিটার প্রসারণ ঘটাই তাহলে বাধাদানকারী বল সৃষ্টি হবে কত।
5 মিটার। তাহলে দেখো এটা হবে কত, ভাগ করো 10কে 5 দ্বারা ভাগ করো 2 নিউটন পার মিটার, যেটা ছিল স্প্রিং বল ধ্রুবকের একক। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি, যে প্রতি 1 মিটার প্রসারণ ঘটালে বাধাদানকারী বল সৃষ্টি হয় কত, 2 নিউটন পার মিটার। এখন দেখো এই যে 10 এটা ছিল বাধাদানকারী বল, আর এই 5 এটা হচ্ছে প্রসারণ। তার মানে এই 10টা হচ্ছে আসলে বল, বাধাদানকারী বল, আর এই 5 মিটার হচ্ছে প্রসারণ। তাহলে এই যে আমরা যেটা পাইলাম দেখো এই হিসাবের সাথে মিলতেছে, এবং এটা হচ্ছে মূলত প্রতি 1 মিটার প্রসারণে স্প্রিংয়ের মধ্যে যে পরিমাণ বাধাদানকারী বলের কি হয়, সৃষ্টি হয়, আর এটাকেই আমরা বলছি স্প্রিং বল ধ্রুবক। তাহলে কোনো স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবক বলতে আসলে বোঝায় ওই স্প্রিংয়ের প্রতি 1 মিটার সংকোচন অথবা প্রসারণে তার ভিতর যে পরিমাণ বাধাদানকারী বলের সৃষ্টি হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। কোনো একটা স্প্রিংয়ের প্রতি 1 মিটার, তাহলে তুমি যদি 1 মিটারের জন্য বাধাদানকারী বল কত এটা জানো, তাহলে তুমি যেটা করতে পারবা যে 5 মিটার 10 মিটার যতটুকুই হোক ওই পরিমাণ প্রসারণে কি পরিমাণ বাধাদানকারী বল সৃষ্টি হবে সেটা তুমি হিসাব করে কি করতে পারবা, বের করতে পারবা। তুমি যদি জানো যে এই স্প্রিংয়ের প্রতি 1 মিটার প্রসারণে বাধাদানকারী বল সৃষ্টি হয় কত, 2 নিউটন পার মিটার, এর মানে হচ্ছে প্রতি 1 মিটার প্রসারণে বাধাদানকারী বল সৃষ্টি হয় 2 নিউটন। তাহলে এখন যদি বল হয় 5 মিটার প্রসারণে বাধাদানকারী বল কত, তাহলে আমরা স্প্রিং বল ধ্রুবকটাকে 5 দ্বারা গুণ করে দিব, আর সামনে মাইনাস দ্বারা বোঝাবে এটা হচ্ছে কেমন বল, বাধাদানকারী বল। তাহলে এই হচ্ছে আমাদের কোনো একটা স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবক বের করার নিয়ম। এখন এই স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবকটা হচ্ছে আবার তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যেটা আমরা ইয়ং গুণাঙ্ক থেকে জানতে পারি। ইয়ং গুণাঙ্ক পড়া না হয়ে থাকলে এই বিষয়টা বুঝতে আমাদের একটু সমস্যা হবে। আপাতত এখানে আমি স্কিপ করছি, আমরা যখন ইয়ং গুণাঙ্ক পড়ব তখন আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত জানব। তবে আপাতত এখানে আমি বলে রাখি এই স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুবকটা হচ্ছে তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কোন দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্যের উপর। যদি আমরা একটা স্প্রিংকে কেটে ফেলি তাহলে তার স্প্রিং বল ধ্রুবকের মানের পরিবর্তন হয়ে যাবে, এবং দৈর্ঘ্যের সাথে তার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন এই যে স্প্রিং, দেখো আমরা যদি এই স্প্রিংয়ের ক্ষেত্রে দেখি তাহলে স্প্রিংয়ের গতিটা হচ্ছে সরল স্পন্দন গতি, এটা পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি, আমরা যাই বলি। আর আমরা এটা বলছি যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে। পূর্ণ পর্যায় কি, যে বিন্দু থেকে চলা শুরু করলো, যে এ থেকে চলা শুরু করে ধরে এই পর্যন্ত এসে আবার এ পর্যন্ত গেল, এই সম্পূর্ণ পথটা আসতে তার যে পরিমাণ সময় লাগবে সেটাই হবে তার কি, পূর্ণ পর্যায়। এখন দেখো এই পূর্ণ পর্যায় সম্পন্ন করতে তার যে সময়, এই সময়টাকে আমরা বলবো কি, পর্যায়কাল। এখন এই যে স্প্রিংয়ের পর্যায়কাল, এই পর্যায়কালটা কিসের উপর বা কার উপর নির্ভর করে, এই বিষয়টা যদি আমরা একটু দেখি। দেখো এইখানে একটা ভর জ্বলে থাকে, টান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা একটু কাজ করবো, এখানে দেখো ভিন্ন ভিন্ন ভরের কতগুলো বস্তু আছে। আমরা প্রথমে এই স্প্রিংয়ের মধ্যে 250 গ্রাম ভরের একটা বস্তু নিব, বস্তু নিয়ে টান দিয়ে ছেড়ে দেব, আর তার জন্য আমরা দেখব যে তার পর্যায়কাল কত হয়। তাহলে এখানে আমরা এক কাজ করি, তাহলে এইখান থেকে টান দিয়ে ছেড়ে দিলাম, সম্পূর্ণ পথ ঘুরে আবার এই পর্যন্ত আসলে সেটা হবে একটা পূর্ণ স্পন্দন, আর এর জন্য যে পরিমাণ সময় লাগবে সেটাকে আমরা বলবো তার কি, পর্যায়কাল। তাহলে আমি এখানে দেখো 250 গ্রাম ভরের একটা বস্তুকে টান দিয়ে ধরে ছেড়ে দিলাম। এই সম্পূর্ণ পথ ঘুরে আবার এই পর্যন্ত আসলে দেখো তার সময় লাগলো 1.25 সেকেন্ড সময়। তাহলে এই যে 1.25 সেকেন্ড এটাই হচ্ছে তার কি, পর্যায়কাল। তাহলে তার ভর যখন 250 তখন তার পর্যায়কাল হচ্ছে 1.25 সেকেন্ড সময়। এবং দেখো আমরা কিন্তু এই স্প্রিংয়ের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন করছি না, স্প্রিংটা যেমন ছিল, তার দৈর্ঘ্য যা ছিল, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা ছিল, সব কিছু কি আছে, একই আছে। আমরা জাস্ট শুধু হচ্ছে তার মধ্যে ভরের পরিবর্তন করছি। আমরা দেখো এই যে আগের পজিশনের মতোই
আমরা এটা এই পর্যন্ত নিয়ে এসে টান দিয়ে ছেড়ে দেব। এখন যদি আমরা দেখি, দেখো এখন সময় লাগলো 0.82 সেকেন্ড, যেটা আগের জন্য সময় লাগছিল 1.25, এখন হচ্ছে 0.82। তাহলে ভর যখন কমে যাচ্ছে তখন তার পর্যায়কালটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং আমরা যদি ভর এই 100-র পরিবর্তে এখানে 50 গ্রাম যুক্ত করি, দেখো এরপর যদি এটাকে আমরা ছেড়ে দেই, তাহলে দেখো এর যে সময়টা আগের চেয়ে আরও কম লাগতেছে। তার মানে হচ্ছে এই স্প্রিংয়ের পর্যায়কাল, এই স্প্রিংয়ের মুক্ত প্রান্তে যে ভর ঝোলানো হয় এই ভরের উপর নির্ভরশীল। এবং এই স্প্রিংয়ের পর্যায়কালটা আমরা যদি বলি, এই যে স্প্রিং যেটা আছে, স্প্রিংয়ের মুক্ত প্রান্তে ভর ঝুলিয়ে ছেড়ে দিলে তার পর্যায়কালটা হচ্ছে ভরের বর্গমূলের সমানুপাতিক। স্প্রিংয়ের পর্যায়কাল ভরের বর্গমূলের কি হবে, সমানুপাতিক হবে। এবং এই স্প্রিংয়ের পর্যায়কাল দেখো আরও একটি বিষয়ের উপর নির্ভরশীল। এই স্প্রিংয়ের পর্যায়কাল আরও একটি বিষয়ের উপর নির্ভরশীল, সেটা কি, এই স্প্রিং কনস্ট্যান্ট। দেখো এটার জন্য 0.48 সেকেন্ড সময় লাগছে, কিন্তু আমি যদি স্প্রিং কনস্ট্যান্টকে অর্থাৎ স্প্রিং বল ধ্রুবকের মানটাকে বাড়িয়ে দিই, এই যে দেখো আমরা এখানে একটু দেখে নেই, আমরা যদি বস্তুটাকে আলাদা করে ফেলি, স্প্রিংটাকে দেখো আগের চেয়ে একটু ধরো মোটা করে ফেললাম। এই স্প্রিংয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন বেড়ে যাবে তখন স্প্রিংটাকে যখন তুমি টানবা তখন তার মধ্যে বাধাদানকারী বলটাও কি বাড়বে। আর বাধাদানকারী বল বাড়া মানে হচ্ছে প্রতি একক প্রসারণে বাধাদানকারী বল বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তার স্প্রিং ধ্রুবকের মান কি বেড়ে যাবে। তাহলে এই যে স্প্রিং ধ্রুবকের মানটা আগে কম ছিল এখন বেশি করা হয়। এখন দেখো আমরা যদি এই 250 গ্রাম বরের বস্তুকে আগের পজিশনে টান দিয়ে ছেড়ে দিই, সরি আমরা সময়টাও মাপি, এ পর্যন্ত টান দিয়ে আমরা ছেড়ে দিলাম, তাহলে উপরে উঠলো নিচে নামলো। তাহলে দেখো আগে যেইখানে সময় লাগছিল 1.25, এখন সময় লাগছে 0.93। তার মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক যখন বেড়ে যায় তখন পর্যায়কালটা কি কমে যায়, স্প্রিং ধ্রুবক বাড়লে পর্যায়কাল কী হয়ে যায়, কমে যায়। তাহলে এই যে স্প্রিং ধ্রুবকের সাথে পর্যায়কালেরও একটা সম্পর্ক আছে, অর্থাৎ পর্যায়কাল হচ্ছে স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল ভরের সমানুপাতিক এবং এই স্প্রিংয়ের পর্যায়কাল হচ্ছে স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল কী কী বিষয়ের উপর নির্ভরশীল, স্প্রিংয়ের মুক্ত প্রান্তে ঝোলানো ভর এবং হচ্ছে স্প্রিং ধ্রুবকের উপর নির্ভরশীল। তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল দুইটা বিষয়ের উপর নির্ভরশীল। এখন এই ক্ষেত্রে দেখো আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আমরা তাহলে চলো আমরা একটি কাজ করি, যে স্প্রিং ধর এটা হচ্ছে স্প্রিং এর মুক্ত প্রান্ত, আমরা স্প্রিং এর মুক্ত প্রান্ত বরাবর একটা রেখা টানলাম। এদিকে নিব হচ্ছে আমি সময়, আর ওয়াই অক্ষ বরাবর দেখাবো হচ্ছে সরণ। এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সরণ। দেখো এই যে স্প্রিং, এই স্প্রিংটা এখন সাম্য অবস্থায় আছে। কোন অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। এটাকে আমি ধাক্কা দিয়ে আচ্ছা কাজ, এটা হচ্ছে স্প্রিং এর সাম্য অবস্থা।
এখন এটাকে ধরো আমি ধাক্কা দিয়ে একটু উপরের দিকে উঠাবো, তাহলে দেখো যে এইখান থেকে একটু পরে স্প্রিংটা দেখো, আমরা যখন স্প্রিংটাকে টান দিয়ে ছেড়ে দিই এটা উপরে উঠতেছে, বা এইভাবে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছি, তাহলে সময় যখন 0 তখন স্প্রিংয়ের অবস্থানটা এখানে ছিল। এরপরে কিছু সময় পর স্প্রিংটা একটু উপরের দিকে উঠে গেল, তার কিছু সময় পর দেখা যাবে স্প্রিংটা ধরো এই পর্যন্ত চলে আসছে, তাহলে কিছু সময় পর স্প্রিংয়ের প্রান্ত এখানে, আরেকটু পর দেখা যাবে স্প্রিংটা এই পর্যন্ত উঠছে, তাহলে আরেকটু পর এখানে, আর তারও কিছু সময় পর আমরা দেখব স্প্রিংটা ধরো এই পর্যন্ত উঠে গেল। অর্থাৎ এই যে সাম্যাবস্থান ছিল মূলত এখান থেকে এই পর্যন্ত উঠতেছে, আমরা এটাই এই সময়ের সাথে সাথে তার পরিবর্তনটাকে দেখাইতেছি। তাহলে কিছু সময় পর এইখানে উঠল। এখন দেখো আর একটু সময় পর এই স্প্রিংটা কী হবে, এই যে সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পর এখন এটা আবার কোন দিকে নামা শুরু করবে, নিচের দিকে, তাহলে আমরা দেখব এটা একটু নিচের দিকে চলে আসছে। তার কিছু সময় পর আমরা দেখব স্প্রিংটা এখানে চলে আসছে, তাহলে এই যে সময় যাইতেছে স্প্রিংটা আর একটু নিচের দিকে চলে আসছে। তার কিছু সময় পরে দেখব আমরা এটাই যে সাম্য অবস্থানে ছিল আবার তার সাম্য অবস্থানে ফিরে আসছে, তাহলে তার চলার পথটা হচ্ছে দেখতে এরকম মনে হবে। অর্থাৎ এই যে এইখান থেকে উপরে উঠে আবার এই পর্যন্ত আসলো, এটাই হচ্ছে এই অংশটুকু। আবার দেখো এটা এইখানে এসে কিন্তু থেমে যাবে না, এই স্প্রিংটা এখন আস্তে আস্তে আবার কোন দিকে নামতে থাকবে, নিচের দিকে। যে স্প্রিংটা প্রসারিত হয়ে এখন আবার কোন দিকে নামবে, নিচের দিকে। নিচের দিকে নামলে আমরা এটাকে দেখব হচ্ছে এরকম। তার মানে আমরা যদি স্প্রিংয়ের গতিপথটাকে দেখি সময়ের সাথে সাথে তার গতিপথটা হচ্ছে এরকম তরঙ্গের মতো। তাহলে এখন দেখো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে একটা অর্ধবৃত্ত, এইটুকু হচ্ছে আরেকটা অর্ধবৃত্ত, তাহলে টোটাল টুক মিলে হচ্ছে এরকম একটা অবস্থা। তার মানে হচ্ছে এখানে কত 360 ডিগ্রি বা কত 2π। যখন একটা স্প্রিং একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করে সে আসলে 360 ডিগ্রি কোণ ঘুরে আসে। তাহলে এই যে সরল স্পন্দন গতির সাথে এই 2π এর একটা কি আছে, সম্পর্ক আছে। আর এজন্যই সরল স্পন্দন গতির আমরা যখন পর্যায়কাল বের করব, এই যে স্প্রিংয়ের পর্যায়কাল, এই স্প্রিংয়ের পর্যায়কালটা হবে এরকম 2π√m/k। যেহেতু ওই যে স্প্রিংয়ের পর্যায়কালের সাথে তার চলার সাথে এই 2π এর সম্পর্ক আছে, যেন স্প্রিংয়ের পর্যায়কাল হচ্ছে t=2π√m/k। অর্থাৎ স্প্রিংয়ের পর্যায়কালটা হচ্ছে স্প্রিংয়ের ভরের সাথে উপরেও নির্ভরশীল, আবার স্প্রিং ধ্রুবকের উপরেও নির্ভরশীল। তাহলে তো এখন আমরা দেখব এই সরল স্পন্দন গতির সংজ্ঞাটা একটু দেখি। যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরল রৈখিক হয়, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ কেমন হবে, সরল রৈখিক হবে এবং ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়। এই যে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে দেখছি স্প্রিংয়ের গতিপথের গতিটা কেমন, একবার নিচে নামতেছে আর একবার উপরে উঠতেছে, তাহলে তার গতিপথটা হচ্ছে সরল রৈখিক এবং তার ত্বরণ হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক। অর্থাৎ দেখো আমরা দেখছিলাম স্প্রিংয়ের ক্ষেত্রে সরণ যেদিকে হচ্ছে ত্বরণটা হচ্ছে তার বিপরীত দিকে, কিন্তু সরণ বাড়ার সাথে সাথে ত্বরণের মানও বাড়তেছিল। সরণ যত বাড়ে বল তত বাড়ে, আর বল বাড়লে ত্বরণও বাড়ে। তাহলে হচ্ছে ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং এর দিক সবসময় সাম্য অবস্থান অভিমুখী হয়। আমরা দেখছি ওই স্প্রিংয়ের ত্বরণের যে দিকটা এটা সবসময় কোন দিকে, সাম্য অবস্থান দিকে। তাহলে ওই বস্তুর গতিকে বলা হয় কি, সরল স্পন্দন গতি। তাহলে যদি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো একটা বস্তুর গতিপথ হয় সরল রৈখিক এবং এর ত্বরণ হয় সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং এর দিকটা সবসময় কি, সাম্য অবস্থানের অভিমুখে হয়, তাহলে ওই গতিকে বলা হয় কি, সরল স্পন্দন গতি। দেখো আরেকবার একটু আমরা মনে করে আসি। এই যে স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এর ত্বরণের দিকটা, এই যেটা হচ্ছে সাম্য অবস্থান, দেখো এই ত্বরণের এই হলুদ রেখা দ্বারা বোঝানো হচ্ছে ত্বরণ। দেখো ত্বরণের দিকটা সর্বদা কোন দিকে, সাম্য অবস্থানের দিকে, এবং ত্বরণের মানটা দেখো এই যে রেখার দৈর্ঘ্য দ্বারা হচ্ছে মান বোঝায়। ত্বরণ এই যে সাম্য অবস্থান থেকে সরণ যত বেশি হইতেছে ত্বরণের মানও তত কি বাড়তেছে, সরণ বাড়তেছে ত্বরণও বাড়তেছে, কিন্তু ত্বরণের দিকটা সবসময় কোন দিকে, সাম্য অবস্থানের দিকে। তাহলে আমরা সংজ্ঞায় কি বলছি,
সরল রৈখিক, যে উপরে উঠতেছে নিচে নামতেছে, তাহলে এটা সরল রৈখিক। এবং ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক, সরণ বাড়তেছে ত্বরণও বাড়তেছে, এবং এর দিক সবসময় সাম্য অবস্থান অভিমুখী, অর্থাৎ সাম্য অবস্থানের দিকে সবসময় ত্বরণের দিক। তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলি কি গতি? সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতির কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এটা আমরা দেখছি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করছে, তাহলে এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। আবার এটা হচ্ছে স্পন্দন গতি। আমরা বলছি পর্যায়কালের অর্ধেক সময় চলবে একদিকে, আর বাকি অর্ধেক সময় যদি চলে ঠিক তার কোন দিকে? বিপরীত দিকে, তাহলে ওই গতিকে আমরা বলি স্পন্দন গতি। তাহলে এর গতি হচ্ছে একটা স্পন্দন গতি, এবং এটা হচ্ছে সরল রৈখিক গতি। দেখো এই সোজা রেখা বরাবর উপরে ওঠে আবার সোজা নিচে নামে, তাহলে এর গতিপথটা হচ্ছে সরল রৈখিক গতি। এবং যে কোনো সময় ত্বরণের মান সরণের মানের কি সমানুপাতিক, অর্থাৎ সরণ বাড়তেছে ত্বরণও কি হইতেছে? বাড়তেছে। এবং ত্বরণ সর্বদা একটা বিন্দু অভিমুখী। কোন বিন্দু অভিমুখী? সাম্যাবস্থান অভিমুখী। এরকম হইলে তাহলে ওই গতিকে আমরা বলবো কি গতি? সরল স্পন্দন গতি। এখন আমরা পড়ব সরল দোলক। দেখো এখানে বলা হচ্ছে যে একটা ভারী আয়তনহীন বস্তুকণা। কেমন বস্তুকণা? আয়তনহীন, কিন্তু কি হইতে হবে? ভারী। বাস্তবে এমন কোনো বস্তু নাই যে যেটা ভারী কিন্তু আয়তনহীন, এটা কাল্পনিক একটা বিষয়। ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা। ওজনহীন অর্থাৎ যার ওজন থাকবে না। নমনীয় মানে হচ্ছে যেটাকে তুমি বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন করলে বল অপসারণের পর সে আর পূর্বের অবস্থায় ফিরে যাবে না, এমন একটা সুতা। এবং অপ্রসারণশীল অর্থাৎ একটা সুতা যেটাকে তুমি টানবা তার দৈর্ঘ্যের কোনো কী হবে না? প্রসারণ হবে না। এরকম একটা সুতার দিয়ে যে যদি আমরা ওই ভারী আয়তনহীন বস্তুকণাকে যদি ঝুলিয়ে দিই এবং এটা যদি ঘর্ষণ এড়িয়ে এই স্বাধীনভাবে একটা উলম্ব তলে দুলতে পারে, কিভাবে চলবে? ঘর্ষণ এড়িয়ে চলবে। এই যে দোলনা যখন আমরা টান দিয়ে ছেড়ে দিই, দেখবে দোলনাটা একসময় থেমে যায়, এর কারণ হচ্ছে বাতাসের সাথে তার ঘর্ষণ তৈরি হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে ভারী আয়তনহীন বস্তুকণাকে একটা ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে যদি ঘর্ষণহীনভাবে এটাকে উলম্ব তলে দুলতে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হবে কি? সরল দোলক বা পেন্ডুলাম। দেখো এই যে এটা হচ্ছে একটা ভারী কিন্তু আয়তনহীন বস্তু। আসলে আয়তনহীন তো বস্তু হয় না, তাহলে এটা কাল্পনিক একটা বিষয়। তাহলে এটা হচ্ছে ভারী আয়তনহীন একটা বস্তু, একটা ধীর অবলম্বনের সাথে একটা সুতার সাহায্যে তাকে কী করা হয়েছে? ঝোলানো হয়েছে। এইবার এটাকে যদি আমরা ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে দেই, তাহলে দেখো এটা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। তাহলে এর গতিকে আমরা বলবো কি? পর্যায়বৃত্ত গতি। এবং এটা পর্যায়কালের অর্ধেক সময় চলে একদিকে আর বাকি অর্ধেক সময় চলে তার বিপরীত দিকে, তাহলে এটা হচ্ছে স্পন্দন গতি। এবং দেখো আমরা যদি এর কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি পর্যন্ত রাখি, যে এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে 4 ডিগ্রি, তাহলে আমরা যেটা দেখব এর যে গতিপথটা, তাহলে এই গতিপথটা দেখো দেখতে এরকম হবে। এই সোজা সরল রেখা বরাবর এটা চলছে। তাহলে এই যে সোজা সরল রেখা বরাবর যদি চলে, তাহলে এটা হচ্ছে সরল স্পন্দন গতি। আর এই সরল স্পন্দন গতি সম্পন্ন হচ্ছে সরল দোলক। এই যে একটা ভারী আয়তনহীন বস্তুকণাকে একটা ওজনহীন, অপ্রসারণশীল, নমনীয় সুতার মধ্যে যদি ঝুলিয়ে ঘর্ষণহীনভাবে স্বাধীনভাবে একটা উলম্ব তলে দুলতে দেওয়া হয়, তাহলে সেটাকেই বলা হয় কি? সরল দোলক। এখন এই যে সরল দোলক, এই যে যেখান থেকে এটাকে ঝোলানো হয়েছে এটাকে বলা হবে ঝোলন বিন্দু। এটাকে বলা হবে কি? ঝোলন বিন্দু। আর এর মধ্যে এই যে এরকম যে বস্তুটা আছে এটাকে বলা হবে বব। আর এই ঝুলন বিন্দু থেকে বব পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে সুতার দৈর্ঘ্য। আর এই ববটা মূলত এরকম বৃত্তাকারও হইতে পারে। এইখান থেকে এর একটা ব্যাসার্ধ আছে। আর এই ঝুলন বিন্দু থেকে ববের ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য।
এই দূরত্বটাকে বলা হয় কি কার্যকরী দৈর্ঘ্য। এখন দেখো এই যে দোলক, এই দোলকেরও একটা পর্যায়কাল আছে। পর্যাবৃত্ত গতি থাকা মানেই হচ্ছে তার পর্যায়কাল থাকবে। এই সরল দোলকের পর্যায়কালটা হচ্ছে টি ইকাল টু 2s পাই রুট ওভার এল বাই জি। সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল টি ইকাল টু হচ্ছে 2s পাই রুট ওভার এল বাই জি। অর্থাৎ সরল দোলকের দোলনকাল এই কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, কিন্তু ওই স্থানে যে স্থানে সরল দোলকটাকে নিয়ে আমরা পরীক্ষা করব সেই স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি দেখলাম? সরল দোলকের দোলনকাল টি ইকালটা হচ্ছে 2s পাই রুট ওভার এল বাই জি। আর এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, সরল দোলকের দোলনকালটি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতিক, এবং সরল দোলকের দোলনকালটি ইকালটা হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু এই যে সরল দোলকের সাথে যে ভারী বস্তুটা জ্বলানো হয়, যেটাকে আমরা বলছিলাম বব, এই ববের ভরের উপর এর দোলনকাল কি করে না, নির্ভর করে না। অর্থাৎ তুমি এখানে যত ভারী বস্তুই জ্বলাও আর হালকা বস্তুই জ্বলাও, মূলত এখানে ভারী বস্তু জ্বলানোর কথা বলা হচ্ছে। এখন এর ভর কম বেশি হইতে পারে, কিন্তু ভর কম বেশি হইলেও এর দোলনকালের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। অর্থাৎ সরল দোলকের দোলনকাল এই ববের ভরের উপর কি করে না, নির্ভর করে না। যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর উপর। দেখো এখানে বলা হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে। আমরা একটু আগেই দেখছি টি সমান 2s পাই রুট ওভার এল বাই জি। তাহলে আমাদের বের করতে বলা হচ্ছে কি জি সমান কত। তাহলে আমরা যদি এখান থেকে দেখো জি বের করতে চাই, তাহলে জি বের করার জন্য এখানে যেহেতু বর্গমূল আছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলে 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে জি সমান সমান হবে কি 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। দেখো এখানে এরকম কোন সমীকরণ আছে? হ্যাঁ, এটা আছে। তাহলে উত্তর হবে এটি। তারপর বলছে স্প্রিং ধ্রুবক কে এবং এম বর হলে দোলনকাল কত। তাহলে দোলনকাল টি সমান আমরা কি পড়ছি 2s পাই রুট ওভার এম বাই কে। তাহলে এখানে দেখো কোনটা আছে, যে 2s পাই রুট ওভার এম বাই কে। তারপর বলছে একটা স্প্রিং এর 5 কেজি ভর ঝোলানো হলে এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবক কোনটি? যদি ভর 5 কেজি ঝোলানো হয়, দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কি পেল, বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবক কোনটি? তাহলে স্প্রিং ধ্রুবক কে ইকাল টু কি এফ বাই এক্স। এখানে এফ ছিল বাধাদানকারী বল, আমরা চাইলে ওটা দিতেও পারি, বাধাদানকারী চিহ্নটা না দিলেও চলে। তাহলে এই যে এফ, এখানে দেখো বলটা কত, কয় কেজি ভর ঝোলানো হয়েছে, 5 কেজি। তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখবো, এম জি বাই এক্স। এখন এইখানে আমরা এম এর মান বসাবো 5 কেজি, আর জি এর মান হচ্ছে 9.8, প্রশ্ন হচ্ছে 2 সেন্টিমিটার 2 ইন্টু 10⁻⁻2 মিটার। আমরা বসে হিসাব করলে যেটা হবে সেটাই হবে আনসার। তোমরা একটু আনসারটা মিলিয়ে নেবে, দেখবা কোনটা হয়। এরপর বলছে দোলনকাল টি এর সাথে সুতার দৈর্ঘ্য এল এর সম্পর্ক কি? টি এর সাথে এল এর দৈর্ঘ্য হচ্ছে কি বর্গমূলের সমানুপাতিক। দোলনকাল টি এর সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর 1 মিটার লম্বা একটা সুতায় 30 গ্রাম বরের একটা ইটের টুকরা ঝুলিয়ে দিলে তার দোলনকাল কত হবে? দেখো কয় মিটার লম্বা বলছে, 1 মিটার লম্বা। এখন এই 1 মিটার নিয়ে আমাদের একটা হিসাব করতে হবে। এটা হচ্ছে দেখো, আমরা যদি কোনো একটা সরল দোলক দেখি, যেই সরল দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল, দোলনকাল হচ্ছে এখান থেকে আমরা টান দিয়ে ছেড়ে দিলাম, ধরো এটা এই পর্যন্ত গেল। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য সাপোজ ধরো সময় লাগছে 1 সেকেন্ড, আবার এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে আরো 1 সেকেন্ড, তাহলে তার পর্যায়কালটা হবে টি সমান কত, 2 সেকেন্ড। আর যদি কোনো সরল দোলকের ভূপৃষ্ঠে, কোথায়, ভূপৃষ্ঠে যদি কোনো সরল দোলকের পর্যায়কাল বা দোলনকাল 2 সেকেন্ড হয়, তাহলে সেই সরল দোলকটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড দোলক। সেটাকে বলা হয় কি
সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক কোনটা? যার ভূপৃষ্ঠে পর্যায়কাল হচ্ছে কত সেকেন্ড? 2 সেকেন্ড, সেটাকে বলা হয় কি সেকেন্ড দোলক। এখন দেখো এই যে সেকেন্ড দোলক যার পর্যায়কাল হচ্ছে ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, আমরা যদি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে টি সমান সমান আমরা জানি কি 2s পাই রুট ওভার এল বাই জি। আমরা ধরো তার এল এর মানটা বের করতে চাই। কি বের করতে চাই? এল এর মান বের করতে চাই। তাহলে এল এর মান বের করতে চাইলে টি স্কোয়ার সমান সমান 4 পাই স্কোয়ার, যে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে এল বাই জি। তাহলে এইখান থেকে আমরা যদি লিখি এল সমান সমান আমরা কি লিখতে পারবো? জি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি। এখন এইখানে যদি আমরা এল এর মান বসে হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.99 মিটার। তাহলে এটা আমরা প্রায় কত মিটার? 1 মিটার বলতে পারি। তার মানে হচ্ছে একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি 1 মিটারের কাছাকাছি, অর্থাৎ 1 মিটারই আমরা বলতে পারি, তাহলে তার দোলন কালটা হয় 2 সেকেন্ড। দোলন কাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। তখন সেটাকে আমরা বলি কি সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক মানে হচ্ছে তুমি ধরে নেবা বলতে আমরা হিসাব করে পাই তার কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে কত 1 মিটার। আর যার কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার ওই সরল দোলকের দোলনকাল হবে কত সেকেন্ড? 2 সেকেন্ড। এবং সরল দোলকের দোলনকাল তার ভরের উপর কি করে না? নির্ভর করে না। যেহেতু ভরের উপর নির্ভর করে না, তাহলে এখানে বলা হচ্ছে 1 মিটার লম্বা একটা সুতার মধ্যে 30 গ্রাম বরের বস্তু বা ইটের টুকরা ঝুলিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার দোলনকাল কত হবে? তাহলে তার দোলনকালটা হবে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তুমি হিসাব করেও দেখতে পারো, কারণ সরল দৈর্ঘ্যের দোলনকাল কিন্তু এই 30 গ্রাম না। এখানে তুমি যদি 60 গ্রাম 100 গ্রাম যত গ্রাম বরের বস্তুই দিতা তাহলে তার দোলনকাল তুমি কত পাইতা? 2 সেকেন্ডই পাইতা। কারণ তার দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে না। তাহলে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।